যে অযোগ্যদের বাঁচানোর রাজ্য সরকারের কী দায় রয়েছে। ইডি, সিবিআই আর ইডি এরা হচ্ছে যে বিজেপির মানে দোসর। সিবিআইকে খাঁচায় বন্দি তোতাপাখি বলেছিল ভারতবর্ষের উচ্চতম ন্যায়ালয়। সংসদের মধ্যে গিয়ে মারপিট, হাতাহাতি, রক্তারক্তি, ধাক্কাধাক্কি, এটা কোনো কালচার নয়। এটা আমার মনে হয় সার্বিক ভারতবর্ষের যে রাজনৈতিক মানের যে অবনমন, সেটার একটা প্রতিচ্ছবি। এখানেও তো আপনারা দেখেছেন এই আরজি কর নিয়ে আন্দোলন হয়েছে, মমতা ব্যানার্জি বা তৃণমূলের কেউ গিয়ে ধাক্কাধাক্কি করতে কোথাও একটা ছবি দেখেছেন? এত বড় আন্দোলন হয়েছে। ভালো বক্তা আর ভালো মানুষ দুটো আলাদা শব্দ। ইতিমধ্যে আমরা জানি যে সুপ্রিম কোর্টে 25,000 বলতে গেলে 26,000 চাকরি যে মামলা, সে মামলা চলছে এবং গতকালই যেটা দেখা যাচ্ছে যে চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য যদি বাছাই না হয় তাহলে এবার সম্পূর্ণভাবে সে প্যানেলকেই বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট। সে বাতিলটা কীভাবে এবং তার পাশাপাশি যে সুপার নিউমেরারি পোস্ট করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই পোস্টের তাহলে কী কাজ বা কেন তৈরি করা হচ্ছিল, এই প্রশ্নটাও তো রাজ্যকে সম্মুখীন হতে হচ্ছে সুপ্রিম কোর্টে বারবার। না, একটা মামলা, তার সঙ্গে বহু মানুষের যেখানে জীবন জীবিকা জড়িয়ে, একটা পদ্ধতিগত ত্রুটি নেই আমরা বলছি না, কোথাও কোনো ভুল হয়নি সেটাও আমরা বলছি না, কিন্তু ভুল যাই হয়েছে, পদ্ধতিগত ত্রুটি যাই রয়েছে না কেন, সেটা সুপ্রিম কোর্ট বা আদালত সেটা দেখছে। আদালতে বিচারাধীন বিষয় যেখানে মহামান্য বিচারপতির এজলাসে ব্যাপারটা রয়েছে, সেখানে এখানে মিডিয়ার সামনে আমার বলাটা কোনো ভালো কথাও নয়, সাজেও না। ফলে সেই পথে না গিয়ে আমি বলছি যে এই জীবন জীবিকা বহু মানুষের সেখানে জড়িয়ে, এবার সেই প্রচুর মানুষের জীবিকা যেখানে জড়িয়ে, সেখানে ব্যাপারটাকে সেফগার্ড করার জন্য সুপার নিউমেরিক পোস্ট থাকতে পারে। এবং এর সঙ্গে যেভাবে বলা হয় যে এটার সঙ্গে দুর্নীতি জড়িয়ে, সুপার নিউমেরিক পোস্ট অবৈধ, এটা তারাই বলে যারা একেবারে মূর্খ, আইন কানুন জানে না। রাজ্য সরকার নির্বাচিত সরকার, মানুষের দ্বারা মানে মানুষের জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত সরকার। এবার সেই জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত সরকার, সে অতিরিক্ত সুপার নিউমেরিক পোস্ট মানে কি? অতিরিক্ত শূন্য পদে আমায় নিয়োগ দিতে পারি কি পারি না? উত্তর হচ্ছে নিশ্চিতভাবে পারি, যদি আমি বাজেট স্যাংশন বা বাজেট অ্যালোকেশনে তার জন্য বরাদ্দকৃত অর্থ আমি মানে অর্থবর্ষে রেখে দিতে চাই। ফলে রাজ্য সরকারের এটা সম্পূর্ণত অধিকার আছে যে সুপার নিউমেরিক পোস্ট, এটা আমরা তখনও বলেছিলাম। তারপরে বিরোধীরা বাইরে যারা এসব বোঝে না, তারা বাইরে চিৎকার চেঁচামেচি করে কোর্টে গিয়ে এই ব্যাপারটা সুবিধা করতে পারেনি। কোর্ট যেটা বলেছে, আমি যতদূর জানি, যেটা অবজারভেশন দিয়েছে, যে এই তোমার যোগ্য অযোগ্য তালিকাটা স্পষ্ট করতে। আমি আশাবাদী যে আমাদের এখানে শুধুমাত্র তো শিক্ষা দপ্তর নয়, শিক্ষা দপ্তর তো আছেই, তার সঙ্গে একাধিক যে কাউন্সিলগুলো, আমাদের যে পর্ষদগুলো, তারা সকলে মিলে এই যোগ্য এবং অযোগ্য মানে দুধ এবং জলকে আলাদা করার কাজটা, সেটা শিক্ষা দপ্তরের যে অধীনস্থ পর্ষদগুলো, স্বশাসিত পর্ষদগুলো এবং শিক্ষা দপ্তর নিজে, তারা যথেষ্ট কুশলতার সঙ্গে এটা করে কোর্টে প্রডিউস করবে এবং কোর্টের রায় শেষ পর্যন্ত মানুষের পক্ষেই যাবে। মানুষকে বাদ দিয়ে, এখন মানুষের জন্য আইনের জন্য মানুষ নন, মানুষকে বাদ দিয়ে মানুষের জীবন জীবিকাকে বিপন্ন করে সেই পথে কোর্ট বা সেই পথে কোনো বিচার যাবে না বলেই আমি মনে করি। একইভাবে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, পদ্ধতিগত ত্রুটি থেকে থাকে, যেটা আমরা বারবার বলছি, স্বীকার করছি, যে আমলেই হোক না কেন, আমাদের যদি কেউ জড়িত থাকে, তাহলে সেই জায়গাটা তো কোর্টের আওতায় রয়েছে, সেই জায়গাটায় শাস্তি চূড়ান্ত হোক, সর্বোচ্চ হোক, সেটাও আমাদের প্রার্থনা থাকবে। কিন্তু যেই প্রশ্নটা বারবার শুধুমাত্র হাইকোর্ট না, সুপ্রিম কোর্টেও এদিন করা হচ্ছে, রাজ্যকে যে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে সুপার নিউমেরি পোস্ট কেন তৈরি করা হয়েছিল যদি অযোগ্যদের বাঁচানোর চেষ্টায় না থাকে। কারণ এই কথা বারবার রাজ্য সরকার স্পষ্ট করেছে যে অযোগ্যদের বাঁচানো তাদের কোনো প্রচেষ্টা ছিল না। তাহলে সুপার নিউমেরিক পোস্টটা কেন তৈরি করেছে? কারণ এখনো পর্যন্ত কোনো যোগদান হয়নি, শুধুমাত্র একজন ছাড়া, শারীরিকভাবে তিনি ক্যান্সার আক্রান্ত, তার জন্য তাকে ইতিমধ্যে যোগদান করানো হয়েছে। না দেখুন, আমি তো নিজে আইনের ছাত্র নই, ফলে আমি আইনের টেকনিক্যাল বিষয় বলতে পারবো না, কিন্তু বিষয় হচ্ছে যে আমি দুটো কথা বলতে পারি, যে অযোগ্যদের বাঁচানোর রাজ্য সরকারের কী দায় রয়েছে। অযোগ্যদের মানে বাঁচালে রাজ্য সরকার কি, রাজ্য সরকার কি এখানে মাইনরিটি গভর্নমেন্ট যে ওই অযোগ্য, ধরা যাক 3,000, 7,000, 11,000 এই হাজার ছাত্রছাত্রীটাকে বা এই হাজার ছাত্রছাত্রীকে নিয়োগে রাখলে রাজ্য সরকার ভোটে জিততে সুবিধা হবে বা কোনো পাড়া নির্বাচনে জিততে সুবিধা হবে? এখানে তো শুধু মেজরিটি নয়, অ্যাবসলিউট মেজরিটি রয়েছে পশ্চিমবঙ্গের সরকারের। ফলে এখানটায় অযোগ্যদের বাঁচানোর কোনো আলাদা করে মানে ভেস্টেড ইন্টারেস্ট নেই। আর সুপার নিউমেরিক পোস্টে আমি আইনের ছাত্র না হয়ে এটা বলতে পারি, যেটা আগে ব্যাখ্যা করলাম, যেটা সম্পূর্ণভাবে বৈধ। সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত শূন্য পদে নিয়োগ যে কোনো নির্বাচিত সরকার দিতে পারে, প্রোভাইডেড কন্ডিশন এটাই থাকবে যে তার অর্থবর্ষে তার বাজেট অ্যালোকেশন দেখাতে হবে, যে আমি তার মায়না পেনশনের যে ব্যবস্থাটা করব, তার আমার ফান্ডের সোর্সটা কোথায়, এটা দেখাতে পারলে যে কোনো আমি তো নতুন পদ তৈরিও করতে পারি।
আমি ধরা যাক আপনি নির্বাচিত সরকার, আপনি নতুন পদ তৈরি করে নিয়োগ করতে পারেন না? নিশ্চিতভাবে পারেন, যদি আপনার সেই ফান্ডের অ্যালোকেশনটা আপনি বাজেটে শো করে দেন। ফলে রাজ্য সরকারের এই পদ্ধতিগত এই জায়গায় কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। তবে মাননীয় উচ্চ আদালত যে কথা বলেছে, নিশ্চিতভাবে তার উত্তর যারা রাজ্য সরকারের আইনজীবী রয়েছে বা টেকনিক্যাল কোনো পার্টসে যে কী প্রসেসে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন হয়েছে বা তার শর্তগুলো কী কী, এই জায়গাগুলো রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছেন আমার মনে হয় তারা উত্তর দিলে ভালো হবে। আজকে একইভাবে তদন্ত ক্ষেত্র নিয়ে আরেকটি প্রশ্ন, যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পঞ্চম অতিরিক্ত চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্স সংস্থাকে অভিযুক্ত দেখানো হয়েছে ইতিমধ্যে। ইডির দাবি লেনদেন ছাড়াই তাদের অ্যাকাউন্টে অনেক টাকা জমা পড়েছে এবং এই লিপস অ্যান্ড বাউন্স মূলত সংস্থার ডিরেক্টর হিসেবে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও চার্জশিটে উল্লেখ করা। শুনুন, নেম ড্রপ করে এখানে বিজেপি কোনো সুবিধে করতে পারবে না। ইডি, সিবিআই আর ইডি এরা হচ্ছে যে বিজেপির মানে দোসর, আর সিবিআই যে খাঁচায় বন্দি তোতা পাখি, এটা কোনো বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম এই সমস্ত পার্টি বলেনি। সিবিআইকে মানে ইডির মতোই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআইকে খাঁচায় বন্দি তোতা পাখি বলেছিল ভারতবর্ষের উচ্চতম ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট। ফলে আজকের দিনে এটা প্রমাণিত যে সিবিআই ইডি দেখবেন কোনো, আমরা যেটা বারবার করে বলে আসছি, তৃণমূলে সবাই ভালো একথা দাবি করার জন্য সুপ্রিয়চন্দ্র এখানে বসে নেই, কিন্তু বিজেপির সবাই ভালো, বিজেপির সবাই রামকৃষ্ণ মামাকাপে, এটাও তো কোনো বিজেপি কর্মীও বিশ্বাস করবে না। প্রতিটা দলেই ভালো মন্দ আছে। যদি তাই হয়ে থাকবে তাহলে 2014 পর থেকে একজন বিজেপি নেতা বা একজন বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট কিংবা দলবদলু বিজেপি নেতা, তৎকাল বিজেপি নেতা, তাদের কাছে ইডি সিবিআই যায় না কেন? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই নেম ড্রপ করে বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা দুবার দেখানো, একটা সংস্থান, সেই সংস্থা খায় না মাথায় দেয়, ইডিও জানে না, বিজেপিও জানে না, কিন্তু যেহেতু তার সঙ্গে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ আছে, নামের সঙ্গে একটা সম্পর্ক আছে, তার নামটাকে টিভি চ্যানেলে দুবার তুলে দাও, আর দুবার তুলে দিয়ে তাকে মেলাইন করো, তার ফ্যামিলিকে হেকেল করো, তার শিশুকন্যাকে বারবার ডেকে পাঠাও, তার ওয়াইফকে ডেকে পাঠাও। ফলে এই ধরনের যত এগুলো করবে আমার মনে হয় বাংলায় তৃণমূল কংগ্রেসের ভোট তত বাড়বে। বিগত দিনের নির্বাচনগুলো তার বড় প্রমাণ। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখলাম যে শিয়ালদাতে কিছুদিন আগে কিন্তু দেখা যাচ্ছিল সেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এবং এবার শিয়ালদার পাশাপাশি দেখা যাচ্ছে এজেসি রোডের যে গেস্ট হাউস হচ্ছে সেখান থেকেও পুলিশ তদন্ত করে সেখান থেকে সেই একই জিনিস উদ্ধার করেছে। প্রশ্নটা হচ্ছে যে খাস কলকাতায় গেস্ট হাউসগুলো কি নিরাপদ? কারণ আমরা জানি যে কলকাতা টুরিস্টের দিক থেকে কিন্তু এখন অনেক বেশি ভালো এবং এই মুহূর্তে টুরিস্টের সংখ্যা অনেক বেশি আসে, তো সেক্ষেত্রে গেস্ট হাউসগুলো তাদের থাকার সংখ্যাটাও বেশি। তো এখানে যেমন যারা কলকাতাবাসী তাদের যেমন একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন, যারা অন্য ভিন রাজ্য থেকে আসছে বা অন্য দেশ থেকে আসছে কলকাতা শহরে ঘুরতে আসবে, যে কারণে আসুক, তাদেরও তো একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। না, নিশ্চিতভাবে এটাই খবর উদ্বেগজনক, এবং যারা কলকাতায় থাকি বা কলকাতায় যারা স্থায়ী বাসিন্দা এবং যারা কলকাতায় বিভিন্ন জায়গা থেকে এসছেন, থাকেন পর্যটক হিসেবেও, তাদের পক্ষেও এটা অত্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগজনক বিষয়। এবং রাজ্য সরকার, আমি আশা করি যে যেরকম উদ্ধার হয়েছে আরও উদ্ধার হবে, কিন্তু কোথা থেকে এসব আসছে, এসব আমার মনে হয় বেশিরভাগটাই আউটসোর্সিং, বাইরে থেকে আসে। বাংলার মানে মুর্শিদাবাদ থেকে বা জলপাইগুড়ি থেকে বা নদিয়া থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র চলে আসছে, ব্যাপারটা হয়তো এতটা মনোলিথিক নয়, এতটা সিম্পল নয়। এটা বাইরে থেকে হয়তো আসে, বা যেহেতু প্রতিবেশী অনেকগুলো দেশের সীমানা আমাদের এখানে আছে, সেখানে অনেক রকম অস্থিরতা চলছে। যাই হোক না কেন, এটা রাজ্য সরকার আমার মনে হয় ভালোভাবে হ্যান্ডেল করবে। আর এর সঙ্গে বৃহত্তর চক্রান্ত আছে কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে, বা রাজ্য সরকারের উচিত, বা বিশেষ করে পুলিশ প্রশাসনের উচিত যে এই বিষয়ে আরও তদন্ত করা। কারণ যখন ভোট চলেছিল তখন আমরা দেখেছিলাম যে গত লোকসভা নির্বাচনেও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের দিক থেকে, বিহার থেকে, আসামের দিক থেকে, কোচবিহারে প্রচুর আগ্নেয়াস্ত্র এসছে, প্রচুর টাকা এসছে, সেগুলো উদ্ধার হয়েছে। ফলে শুধু উদ্ধার করলে হবে না, এর সোর্সটা কী, মাথাটা কোথায়, সেটা আমার মনে হয় পুলিশ প্রশাসনকে দ্রুত খুঁজে বের করা উচিত। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রীর প্রায় বাড়ির সামনে দুজন এরকম সন্দেহজনক ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তি তারা চলে গিয়েছিলেন। ফলে মমতা ব্যানার্জি যেভাবে সারা ভারতবর্ষে এই মুহূর্তে জনপ্রিয় হয়ে উঠছেন, শুধু বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে নন, দেশের সবচেয়ে অভিজ্ঞ বিরোধী রাজনৈতিক নেত্রী হিসেবে, যেভাবে ইন্ডিয়া জোটের একাধিক নেতা, একাধিক পক্ষের যারা প্রথম সারির নেতা, তারা মমতাদিকে দেশের রাজনীতিতে সামনের সারিতে চাইছেন, তা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি, তার পরিচালিত সরকার, বাংলা, তাকে বদনাম করার, ক্ষতি করার অনেক চেষ্টা থাকবে, এটা খুব স্বাভাবিক। তো সেটাকে আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে বলে আমি মনে করি। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালই সংসদের একটি দৃশ্য যেখানে দেখা যাচ্ছে বিজেপি কংগ্রেসের সংঘর্ষ, এবং সে প্রেক্ষিতে ইতিমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের তরফ থেকেও এফআইআর করা হচ্ছে। কিন্তু প্রশ্ন এটা যে শুধুমাত্র যে রাজনীতির সীমাবদ্ধতা নয়,
আমরা দেখলাম যে আমাদের রাজ্যে, এই রাজ্যেও কংগ্রেস বিজেপির একটা সংঘর্ষের একটি চিত্র সামনে উঠে আসলো। এই যে বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে কি বলবেন? ধিক্কারজনক। আমি কালকে যে সংসদে ঘটনা ঘটেছে, আজকে সংসদে যারা যান, আমি ইরেসপেক্টিভ অফ এজ, কাস্ট, ক্রিড, রিলিজিয়ান বলছি বা অঞ্চল বলছি, তাদেরকে আমরা ছোটোবেলা তাদের বক্তৃতা, আমরা শুধু না, এখানে যারা বসে আছে সকলে, তোমরাও, আমরা যখন ছোটো ছিলাম সাংসদদের বক্তব্য আমরা শুনে শিখতাম। আমাদের সাংসদ বলতে আমরা তখন কাদের দেখতাম? সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, আমাদের দল থেকে যদি বলি, একসময় মমতাদি নিজে, অন্য দলেরও ক্ষেত্রে সুষমা স্বরাজ, অরুণ জেটলি, কংগ্রেসের শশী থারুর, তোমার আমাদের মহুয়া মৈত্র পরের দিকে, আরও অনেকে, আমি নাম করছি না, নাম বাড়াচ্ছি। আমি যে কথা বলতেছি, সাংসদ হচ্ছে গণতন্ত্রের সর্বোচ্চ মন্দির, বাকিগুলোও নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ, বিধানসভা হোক, বাকি আইনসভাগুলো হোক, স্বায়ত্তশাসিত পৌরসভা, পঞ্চায়েত হোক, কিন্তু সংসদের মধ্যে গিয়ে মারপিট, হাতাহাতি, রক্তারক্তি, ধাক্কাধাক্কি, এটা কোনো কালচার নয়। এটা আমার মনে হয় সার্বিক ভারতবর্ষের যে রাজনৈতিক মানের যে অবনমন, সেটার একটা প্রতিচ্ছবি। আম্বেদকর নিয়ে যে মন্তব্য অমিত শাহ করেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার একেবারে যথাযোগ্যভাবে, সময়োচিতভাবে তার যোগ্য প্রতিবাদটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে ইস্যুভিত্তিক ধরে টুইট করে, এবং ধরে ধরে যে কী কারণে। কংগ্রেস প্রতিবাদ যে করেনি আমি বলছি না, কংগ্রেসও ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক, তারাও প্রতিবাদ করেছে, কিন্তু এই ধাক্কাধাক্কি আমি জানি না কে করেছে। আমি তো বেনিফিট অফ ডাউট এখানে বসে আম্পায়ারের মতো দিতে পারবো না। ফলে যেই প্রথম করে থাকুক আর যেই পরের ধাক্কাটা যেই মারুক, প্রথম ধাক্কাটা যেই মারুক, যে কোনো ধাক্কাই সংসদে কাঙ্ক্ষিত নয়। সংসদ টিভিতে আমরা, লোকসভা টিভিতে, লোকসভার যখন সেশন দেখতে বসি টিভিতে, কেউ মারপিট বা রেসলিং দেখতে টিভিতে বসিনি, তাহলে অন্য চ্যানেল আছে। ফলে সংসদে আলোচনা হবে দেশ কোন পথে যাবে, দেশের পাশের একটা প্রতিবেশী দেশে এত বড় ঘটনা ঘটছে, তা নিয়ে সংসদে কোনো আলোচনা নেই। দেশে এত রকম কথা হয়েছে, এত সামাজিক সুরক্ষা প্রকল্প মমতাদি করছেন, সেগুলোকে কপি করছে ভোটের বাজারে, কিন্তু সেই সামাজিক সুরক্ষা নিয়ে কংগ্রেসের বা বিজেপির কোনো প্রপোজাল সংসদের মধ্যে আলোচনা নেই। কিন্তু সারাদিন এই ধাক্কাধাক্কি, মারপিট, এটা আমার মনে হয় গণতন্ত্রের লজ্জার ছবি। এবং এটা সার্বিকভাবে যতই আমি বলি না কেন যে দুদিকেই যা কী রয়েছে, দুদিকেই কোন দোষ রয়েছে, অভিযোগ রয়েছে, সেটা খতিয়ে দেখার ব্যাপার, কিন্তু এর আসল দায়িত্ব বা নৈতিক জিম্মেদারি আমি যেটা বলি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কারণ যারা ট্রেজারি বেঞ্চে, দায়িত্ব তো তাদের শান্তি রাখতে, শৃঙ্খলা রাখতে। বিরোধীরা হট্টগোল করবে, বিরোধীরা প্রতিবাদ দেখাবে, প্রতিবাদের ধরন নিজেদের মতো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্রেজারি বেঞ্চে যারা থাকবে, সরকার যারা থাকবে, তারা অনেক নমনীয়তা, সহনশীলতার পরিচয় দেবে, গণতান্ত্রিক পরিসরটাকে খোলা রাখবে, সেটা সবসময় কাঙ্ক্ষিত। এখানেও তো আপনারা দেখেছেন, এই আরজি কর নিয়ে আন্দোলন হয়েছে, মমতা ব্যানার্জি বা তৃণমূলের কেউ গিয়ে ধাক্কাধাক্কি করতে কোথাও একটা ছবি দেখেছেন? এত বড় আন্দোলন হয়েছে, মমতাদি ব্যাপারটাকে হ্যান্ডেল করেছেন লাইক এ স্টেটসম্যান। যেভাবে একজন ট্রেজারি বেঞ্চের, একজন সরকার পক্ষের যে মুখ্য, সরকার পক্ষের যে প্রধান, তার যেরকমটা হওয়া উচিত, হ্যাঁ, হোয়াট ইট শুড বি, যেরকম হওয়া উচিত তেমনই করেছেন। কিন্তু বিজেপি সেটা কালচারটা ধরে রাখতে পারেনি। আর কংগ্রেসের কী ভূমিকা রয়েছে, সেটাও আমার মনে হয় আগামী দিনে তদন্ত। আমি এটা বিশ্বাস করতে চাইবো না যে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন, কিন্তু কি রাহুল গান্ধী মেরেছেন বা যেই মেরে থাকুক, আমরা এটা বলতে পারি প্রাথমিকভাবে যে কোনো ধাক্কাধাক্কি, কোনো এরকম দৃশ্যই সংসদের পক্ষে সেটা গৌরবজনক নয়। আচ্ছা, এই সংসদ আরেকটি বিষয়, যে আমরা জানি যে ইতিমধ্যে রাজ্যসভার যিনি চেয়ারম্যান রয়েছেন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আপনারা অনাস্থা প্রস্তাব এনেছিলেন, এবং সেই অনাস্থা প্রস্তাবকে ইতিমধ্যে খারিজ করে দেওয়া হয়েছে। যেটা প্রশ্ন উঠছে যে জগদীপ ধনখড়ের সম্মান নষ্টের অভিপ্রায়ে তাড়াহুড়ো করে এই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে বলে যেটা মনে করছেন ডেপুটি চেয়ারম্যান, সেটাই কি সত্যি? না, আমার কথা হচ্ছে যে জগদীপ ধনখড়ের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তিগত বৈরিতা নেই। জগদীপ ধনখড়ের রাজ্যসভার চেয়ার হিসেবে তার ভূমিকা নিয়ে বেশিরভাগ বিরোধী দলেরই, আমি অধিকাংশ বিরোধী দল দায়িত্ব নিয়ে বলছি, তাদের আপত্তি রয়েছে। এবং দীর্ঘদিন থেকে, এখন তো তবু ডেপুটি চেয়ারম্যান, আগে দীর্ঘদিন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়নি, বিভিন্ন বিষয়ে তোমার বিল মোশন, তারপরে জিরো আওয়ারে বলতে দেওয়া, তারপরে বিরোধী পক্ষের সাংসদদের বলার সুযোগ দেওয়া, সরকার পক্ষের যারা সাংসদ তাদেরকে বলার ক্ষেত্রে অতিরিক্ত সময় দেওয়া, অতিরিক্ত সুবিধা, এইসব দিয়ে দীর্ঘ অভিযোগের তালিকা দীর্ঘ ছিল। ফলে সেই নিয়ে আমাদের দলের সংসদীয় দল থেকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হয়েছে। এবার দেখুন, বিজেপি ওখানে এখন তাদের নাম্বারের জোরে বা ইত্যাদি করে তারা খারিজ, যেরকম অমিত শাহর বিরুদ্ধেও তো আমরা প্রিভিলেজ মোশন ডেরেক ওব্রায়েন তিনি ফাইল করেছেন। ফলে ফলাফল কি হয়েছে সেটা তো দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস তার অবস্থান,
তৃণমূল কংগ্রেস তার স্পষ্ট অবস্থান, বলিষ্ঠ অবস্থান, শক্তিশালী অবস্থানটাকে ক্লিয়ার করেছে মানুষের সামনে। আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রে এই অপটিক্স বা এই পারসেপশনটাও একটা বড় বার্তা দেয়, এবং সেটা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 100% ভূমিকা পালন করেছে উইথ ইটস পার্লামেন্টারি পার্টি। কিন্তু ডেপুটি চেয়ারম্যান যেটা বলছেন যে তাড়াহুড়ো করে প্রস্তাব আনা হয়েছে এবং সেই প্রস্তাবে ত্রুটি রয়েছে, যার জন্য মানে সেই প্রস্তাবকে খারিজ করে দেওয়া হলো। এটা টেকনিক্যাল বিষয়, আমি তো এই বিষয়টা মানে আমি ফার্স্ট হ্যান্ড বলতে পারবো না, ফলে এটা পার্লামেন্টারি পার্টির থেকে নিশ্চিতভাবে এটা পরবর্তীতে মিডিয়ার সঙ্গে কমিউনিকেট করা হবে। একটা শেষ প্রশ্ন করব। আমরা ইতিমধ্যে জানি যে সিপিএম থেকে তন্ময় ভট্টাচার্যকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং তারপরে আবার সে সাসপেনশন তুলে নেওয়া হয়, আবারও তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। মূলত 6 মাসের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কিন্তু যেমনটা বলা হচ্ছে যে তার যারা ঘনিষ্ঠ তারা বলছেন যে তার জেলা সম্মেলনে তাকে আটকানোর জন্য দলের একাংশই অন্তর্ঘাত করছে। এর কোনো ভ্যালু নেই। সুশান্ত ঘোষকে সিপিএম সাসপেন্ড করেছিল বোধহয়, বা 6 বছর না 10 বছর, এবার জেল থেকে বেরিয়ে গেছে, তারপরে গলায় মালা দিয়ে এখন জেলা সভাপতি করেছে। তার আগে আবার কি সব ভিডিও। এই কিছুদিন আগে যারা, আমি তো নিজে প্রেসিডেন্সির ছাত্র, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্রেসিডেন্সি যাদবপুরে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে। আমি কারোর মানে কোনো প্রতিষ্ঠান বা তার সঙ্গে যারা পড়েছে তাদের সঙ্গে ডিসঅ্যাসোসিয়েট করছি না, প্রত্যেকেই আমার বন্ধু, প্রত্যেকে আমার ঘনিষ্ঠ বৃত্তের। কিন্তু এদের একটা কালচার রয়েছে, আমি দাম নিয়ে এখানে বলতে পারি, হয়তো নেব না আজকে, যে অনেকে ধরুন শ্লীলতাহানি বা মলেস্টেশনে সে অভিযুক্ত, সারা ক্যাম্পাস উত্তাল। আমি নাম নিয়ে পরপর এখানে বসে আপনাকে 5-6টা নাম আপনাকে উইথ ডকুমেন্টস বলতে পারি। 5-6টা নাম এলো, তারা হয়তো মলেস্টেশনে অভিযুক্ত, মিটু আন্দোলন তখন চলছে বা আরও বিভিন্ন জেন্ডার মুভমেন্ট চলছে। সেই আন্দোলনে ফল হিসেবে তৎকালীন কলেজ এসএফআই বা কলকাতা জেলা কমিটি বা ইত্যাদি তারা তাকে বহিষ্কার করলো বা শোকজ করলো, বা একটা কী বলে ওরা, দলের ভেতর কি সমস্ত তদন্ত, হ্যাঁ দলের তদন্ত, তার কোনো ভ্যালু নেই। দলের তদন্ত কি, আইনি তদন্ত করা উচিত। যাই হোক না কেন, সেটা হলো, 6 মাস গেল, তারপর যখন নির্বাচন হয় বা আবার যখন প্রচার হয়, দেখা যায় ওই ছেলেটাই বা ওই লোকটাই তাকে আবার প্রথম সারিতে মিছিলেরা হাঁটা। এরকম বুড়ি বুড়ি উদাহরণ, একটা নয়, বুড়ি বুড়ি উদাহরণ গোটা বাংলা জুড়ে 34 বছর ছিল। এখন গোটা বাংলায় ওরা নেই, কিছু কিছু পকেটে এই বুড়ো বৃদ্ধ নেতারা আছেন। তন্ময়বাবু শ্রদ্ধেয় মানুষ, ভালো বক্তা, আমি ওনার বক্তব্যের অনুরাগী, কিন্তু ভালো বক্তা আর ভালো মানুষ দুটো আলাদা শব্দ। যে অভিযোগ ওনার কাছে এসছে, ওনাকেও আমি ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েও এটা বলছি যে তার মানেই নয় যে দলে সেটা গলায় মালা দিয়ে বসিয়ে নেবে। অন্তত সেটা তদন্ত আইনি পথে কোথায় যাচ্ছে, কোথায় ফাইনাল একটা কনক্লুশন আসছে, সেটা অবধি ওয়েট করা উচিত। সেটা না করে সিপিএম করতে চাইছে। আর উল্টো দিকটাও সত্যি, তন্ময়বাবু সুজনবাবুর সম্পর্ক কেমন আমরা জানি, তন্ময়বাবুর সঙ্গে মোহাম্মদ সেলিম তন্ময়বাবুকে পছন্দ করেন না, এটাও আমরা জানি। ফলে আমি সব মিলিয়ে একটা লাইনে বলতে পারি যে আগে বলা হতো যে সিপিআইএম বা মার্কসীয় কমিউনিজম হচ্ছে শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস, শ্রেণীদ্বন্দ্ব। আমি বলি, এটা আমি অনেক বক্তৃতাতেও বলেছি, যে মার্কসীয় কমিউনিজম ভারতবর্ষে শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস নয়, এটা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের ইতিহাস। একটা করে কাজ করবে, 2 মিনিট পর বলবে ভুল হয়েছে, আবার 2 মিনিট পর বলবে ভুল হয়েছে, বলাটা ভুল হয়েছে। ফলে এটা শ্রেণীদ্বন্দ্ব নয়, দ্বিধাদ্বন্দ্বের ইতিহাস। যতদিন এই দোদুল্যমান দ্বিধাদ্বন্দ্বের ইতিহাসের মধ্যে, ভূগোলের মধ্যে সিপিএম থাকবে, ততদিন সিপিএম 0 থেকে মাইনাসের দিকে যাবে, কোনো দিন প্লাস হবে না। তাহলে তন্ময় ভট্টাচার্য দলের কি পথ পেতে? সেটা এবার ওদের ব্যাপার, সেটা ওদের দলের বিষয় যে ওরা কী করবে। আমি শুধু এটা চাইবো যে সঙ্গীতা ঘরুই বলে যিনি অভিযোগ করেছিলেন, বা আরও যারা এরকম অভিযোগের মধ্যে এসছেন, বা যে অভিযোগকারিনী যে অভিযোগটা করেছিলেন, সেই অভিযোগ যথাযথ জায়গায় তদন্ত হচ্ছে। আমি শুধু চাইবো যে যিনি অভিযোগ করেছেন, অভিযোগকারিনী, তিনি যেন সুবিচার পান, এটুকু আমি বলতে পারি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।